আপনাদের আজকে একটা পরীক্ষার আয়োজন করার কথা ছিল। তো পরীক্ষাটা হবে প্র্যাকটিক্যালের উপরে, থিওরি না, কারণ থিওরি দিয়ে তো আমি আরেকটু আগায় নেই, নাইলে পরীক্ষা নিব কিসের উপর। আর পিডিএফ যে ফাইলটা দিচ্ছি মোটামুটি চেষ্টা করবেন এর পরে যে বৃহস্পতিবার হবে তার আগে কমপ্লিট করে ফেলতে। হ্যাঁ, কারণ ওই বৃহস্পতিবারে আমি একটা পরীক্ষা নিব এই পিডিএফ ফাইলটার উপরে। হ্যাঁ, দ্বিতীয়ত আজকে আমি 6টা ছবি দিব। 6টা ছবি আপনাদের আঁকতে হবে, কোয়ার্টার শিটের মধ্যে আঁকবেন, কোয়ার্টার শিটের মধ্যে আঁকবেন, কলম দিয়ে আঁকবেন 6টা ছবি। নিয়মটা হচ্ছে কি যে আপনি প্রথমে পেন্সিল দিয়ে কি নেবেন যারা একটু দুর্বল, তারপরে ওইটার উপরে কলম দিয়ে সুন্দর করে আঁকে ডিটেল করবেন। যদি আপনাদের পেন্সিলের দাগটা দেখা যায় সেক্ষেত্রে মুছবেন, আর যদি হালকা করে ড্রয়িং করতে পারেন তাহলে আর মোছারও প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এইটা আপনারা রবিবারের মধ্যে আমাকে ছবি তুলে পাঠাবেন এবং এই ডকুমেন্ট কিন্তু রেখে দিতে হবে। এগুলা কিন্তু ফাইনাল পরীক্ষার সময় আনতে হবে, ফাইনাল পরীক্ষার সময় অনেক জিনিস আনতে হয়। তো কি কি আনতে হয় ওটা একে একে বলবো, যেমন এখন আমি বলতেছি যে পরীক্ষার ডকুমেন্টটা লাগবে, এরকম আস্তে আস্তে বলবো। হ্যাঁ, তো আপনাদের করবেন কি এই 6টা ছবি আমাকে তো এখন পাঠাচ্ছি, তার পাশাপাশি বৃহস্পতিবার বলতেছি পরীক্ষার টাইমের জন্য এটা সুন্দর করে সংরক্ষণ করতে একটা জায়গায় সোজা করে যাচ্ছে ছবিগুলো থাকে খাতার মতন। ঠিক আছে, এইটা আমি ক্লাসের শেষে দিচ্ছি, যেহেতু রবিবার পর্যন্ত টাইম, ওইটা আপনারা পরে যে কোনো এক সময় আসবেন, কোনো সমস্যা নাই। একটা ছবির জন্য 1-1 ঘন্টা করে টাইম নেবেন। 1 ঘন্টা মানে কিন্তু একটা অনেক লং টাইম। হ্যাঁ, এই 1 ঘন্টা টাইমে যেটা হবে, আপনারা যখন 1 ঘন্টা টাইম নিয়ে একটা ছবি আঁকবেন, যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের ওই ছবিটাকে অনেক বেশি অ্যাকুরেট করতে পারবেন। একটা ছবি 5 মিনিটও আঁকা যায়, আবার ওই 5 মিনিটের ছবিও একই ছবি 1 ঘন্টা যাবত আঁকা যায়, একদিন যাবত আঁকা যায়। মাঝে মাঝে ইউটিউবে দেখবেন এরকম ভিডিও দেয়, একই ছবি আঁকছে 1 ঘন্টায় আঁকছে, 10 ঘন্টায় আঁকছে, 100 ঘন্টায় আঁকছে, 1000 ঘন্টায় আঁকছে, এরকম ভিডিও আছে। তো এটার মধ্যে দেখা কি ওই ছবির যে পরিবর্তনটা, যে 1 ঘন্টার ছবি কিরকম হয় আর 100 ঘন্টার ছবি কিরকম হয়। তো আপনাদের প্রত্যেকটা ছবির জন্য নির্ধারিত টাইম হচ্ছে 1 ঘন্টা, 6টা ছবির জন্য 6 ঘন্টা। আপনি যে কোনো সময় বসে বসে হয়তো বা 2 ঘন্টা নিলেন, 2টা ছবি আঁকে ফেললেন, আবার কাজটা সেরে আবার 2 ঘন্টা নিলেন, এভাবে একে রবিবারের আগে ক্লাসে পাঠাইলেই হবে। আচ্ছা, আজকে আমাদের পড়ার বিষয় কি ছিল? এর আগে আমরা পড়ছিলাম কি, এর আগে আমরা পড়ছিলাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে মিশরীয় সভ্যতা ও শিল্পকলা। মিশরীয় সভ্যতা ও শিল্পকলা ইতিহাসের পাতায় ব্যাপক পরিবর্তন ঘটায়। এটার পিছে কয়েকটা কারণ আছে। প্রথমত, এখনো দেখবেন যে মিশরীয় সভ্যতার যে পিরামিড গুলো, সেগুলো নিয়ে কিন্তু এখনো গবেষণা করতেছে মানুষ। সেই সময়ে এত সুউচ্চ, এত বিশাল এবং ওইটার ভিতরে এত রহস্য, কি করে তারা এটা তৈরি করছে। দ্বিতীয়ত, তারা যে মমির যে আবিষ্কারটা করছে, এই মমিটা কিন্তু বর্তমানের সময়েও মানুষ এত সুন্দর, এত ভালো করে করতে পারে না। এত টেকনোলজি ডেভেলপ হয়েছে, এত মানুষ জানছে, এত মানুষের জ্ঞান, হ্যাঁ, এত মানে কি বলবো রাসায়নিক যে পদার্থগুলো সেগুলো তৈরি হয়েছে, কিন্তু তারপরেও এখনো মমি সেই সময় কালের মতন কিন্তু এতটা সুন্দর বা এতটা ভালো করে রাখার যে প্রসেসিং করা সম্ভব হচ্ছে না এখনো বর্তমানে। আচ্ছা, এর পাশাপাশি মিশরের যে ব্যবস্থাটা ছিল, তাদের রাজবংশীয় যে ব্যবস্থাটা ছিল, তারা যেভাবে জীবনযাপন করছে, সবকিছুই বলতে গেলে ইতিহাসের পাতায় একটা পরিবর্তন ঘটাইছে। হ্যাঁ, এর পাশাপাশি কিন্তু তারা চিকিৎসা শাস্ত্র, লিখন পদ্ধতি, চিত্রকলা, সবকিছুতেই তারা ডেভেলপ একটা পরিবর্তন ঘটাইছে। যেমন দেখবেন তারা কিন্তু লিখন পদ্ধতিটা আবিষ্কার করছিল, কিন্তু তারা বিভিন্ন সিম্বলের মাধ্যমে লিখন পদ্ধতিটা সম্পাদন করছে। সিম্বল বলতে কি অক্ষর ছিল না, বা ধরেন একটা যে কোনো জিনিস, ছোট একটা পাখি আসছে, তার পাশে একটা তীর দিছে, এরকম ছোট ছোট অনেক কিছু আসছে, তার মাধ্যমে কিন্তু তারা মনের ভাবটা প্রকাশ করতো। হ্যাঁ, এর পাশাপাশি স্থাপত্য কলা তো বললাম, পিরামিড যেটা বললাম যে এই যাবৎকালের ইতিহাসে কিন্তু পিরামিড একটা অনেক বড় একটা স্থাপত্য কলার নিদর্শন। এর পাশাপাশি ভাস্কর্যতেও তারা কিন্তু ব্যাপক
ব্যাপক পরিবর্তন ঘটাইছে। তাদের সময় কিন্তু বিভিন্ন ধরনের ন্যাচারাল ফর্মের ভাস্কর্য তৈরি হয়েছে। যেমন এর আগে সভ্যতায় কিন্তু আমরা ভাস্কর্যগুলো পাইছি, তো ওই ভাস্কর্যগুলো আপনারা যারা সার্চ করে দেখবেন যে হেড অফ এক্স, হেড অফ বুদ্ধা, বুডিয়া, এগুলা কিন্তু একটা নর্মাল মাস্কের মতো। হ্যাঁ, খুব বেশি যে একদম মানুষ আকৃতির এরকম কিন্তু না, কিন্তু আমরা মিশরীয় সভ্যতায় যাই পাবো এরকম কিছু ভাস্কর্য। হ্যাঁ, যেমন স্টিম, তারপরে হচ্ছে আপনার বেলাত পাবো, শেখ এল বেলাদের ভাস্কর্য পাবো, যেটা একদম বিয়ের ফর্মে তৈরি করা। আচ্ছা, তারপরে আমাদের এখন পড়ার সাবজেক্ট না থাকলে আমি বলে দিই যে আমরা যে সাজুগুজু করি মেয়ে মানুষরা, এই সাজুগুজু মেয়ে হোক ছেলে হোক, সাজুগুজুর যে পদ্ধতিটা, এটা কিন্তু প্রথম দেখা যায় মিশরীয় সভ্যতার মধ্যে, মানে মিশরের মানুষরা সাজতো। সাজাগোজা বলতে আমি এখানে বুঝাচ্ছি আমরা যে রং চং মাখি মুখের মধ্যে, রং চং বলতে কিন্তু মেকআপের যে কোনো আইটেমকেই বোঝায়। কাজল হোক, ফেস পাউডার হোক, রঙিন বিভিন্ন যে আইশ্যাডো হোক, যে কোনো এই ধরনের পদার্থ কিন্তু রং, তাই না? এগুলো কিন্তু রং, এগুলো রং কিন্তু খনি থেকে আপনার একটা পাথর পাওয়া যায়, এবং ইন্ডিয়ার মধ্যে শুধুমাত্র এই পাথরটা পাওয়া যায়। তো এই পাথরটাকে গুঁড়া করে একটা চিকচিকি পদার্থ তৈরি হয়। চিকচিকি বলতে আপনারা অনেকটা বলতে পারেন ওই গ্লোজি, যাকে আমরা গ্লোজি বলি বা চুমকি বলি। চুমকি এক জিনিস, বাট এই চিকচিক মানে মেকআপের যে চিকচিক সেটা কিন্তু আলাদা, সেটা একদম মিহি হয় দেখবেন গুঁড়াটা, কিন্তু এটা কিন্তু একটা সলিড বেস পাথর। ঠিক আছে? তো এই পাথরটা থেকে গুঁড়া করার পরে কিন্তু এই চিকচিকি বাইর হয়। এই চিকচিকির সাথে রং মিক্স করে কিন্তু মেকআপের বিভিন্ন যে প্রসাধনী সামগ্রীর যে বিভিন্ন জিনিসগুলো সেগুলো তৈরি হয়। ঠিক আছে? তো এই যে রং চং মাখা মুখের মধ্যে, এইটা কিন্তু আগে, অনেক আগে হয়তোবা ওরা ট্যাটু করতো। এর আগে শরীরের মধ্যে খোদাই করে ওরা হচ্ছে ট্যাটু করতো, সেটা এক জিনিস। আর রং চং মাখে সাজা এক জিনিস। আপনারা দেখবেন মিশরীয় রাজাদের যে ছবিগুলো দেখায়, বিভিন্ন মুভিগুলো দেখায়, ওগুলো দেখবেন এরকম কাজল অনেক গাঢ় করে দিছে, তারপরে নীল রং প্রভাব, হ্যাঁ, এগুলো কিন্তু মিশরের থেকে প্রথম তৈরি হয়েছে। তারপরে আস্তে আস্তে না হয় উন্নতির সাথে জিনিস পরিবর্তন করছে। ঠিক আছে? তারপরে গহনা, এই যে গহনার যে একটা প্রচলন বা একটা গহনা যে সৌন্দর্যের একটা প্রতীক হতে পারে, সেটাও হচ্ছে এই সভ্যতায়। যেমন এর আগে আমরা হচ্ছে হাতি দাঁত, তারপরে বিভিন্ন ধরনের কুমিরের মানে দাঁত, এগুলো দিয়ে গহনা পড়তে, বাট এগুলো কিন্তু সাজার জন্য না, সেগুলো হচ্ছে নিজের প্রোটেকশনের জন্য। অনেক সময় মানুষ বিভিন্ন অবস্থায় পড়ে গেলে ওগুলা শরীর থেকে খুলে ওগুলা দিয়ে তারা উদ্ধার করত। কিন্তু এখানে আসে সাজগোজের জন্য এই জিনিসগুলো কিন্তু করা হয়েছে। আমরা মোটামুটি দেখবো এই মিশরীয় সভ্যতায় অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করব। ঠিক আছে? আচ্ছা, দেখেন, মিশরীয় সভ্যতার সময়কাল হচ্ছে 5000 খ্রিস্টপূর্বে। এই সময় ঐতিহাসিকগণ মোট 4 ভাগে এই মিশরীয় সভ্যতাটাকে ভাগ করছে। প্রাক রাজবংশীয় যুগ, প্রাচীন রাজবংশীয় যুগ, মধ্য রাজবংশীয় যুগ এবং নব্য রাজবংশীয় যুগ। মিশরীয় যে ধর্ম ছিল, এই ধর্মে তারা তারা বিশ্বাস করত বিভিন্ন ধরনের, যেমন ধরেন আমন, আমন ছিল হচ্ছে তাদের সূর্যের দেবতা, অসিরিয়াস ছিল তাদের প্রজননের দেবতা, কৃষি দেবতা ও নীল নদের দেবতা। ঠিক আছে? এরপরে ছিল তাদের হচ্ছে অভিশাপ বা খারাপের অশুভ কাজের দেবতা। ঠিক আছে? ওরা ছিল আকাশের দেবতা। তারা এই ধরনের বিভিন্ন ধরনের দেব দেবতাকে বিশ্বাস করত, কিন্তু তার পাশাপাশি তারা মানুষের সাথে পশুর একটা সংমিশ্রণ চিন্তা করতো, এবং সেটাতেও তারা দেবতা বিশ্বাস করতো। এরকম যেরকম ধরেন শরীরটা মানুষের মতো, মুখটা হচ্ছে হয়তো বা শিয়ালের মতো বা সিংহের মতো, বা মাথাটা মানুষের মতন, পিছনের অংশটা শিয়ালের মতো। হ্যাঁ, তাতে বিড়াল, বিড়ালকেও তারা কিন্তু পূজনীয় ছিল তাদের কাছে। হ্যাঁ, এবং বিড়ালগুলো অনেক বড় বড় মানুষ ছিল। ইখনাটনের ধর্মীয় বিপ্লব। ইখনাটন হচ্ছে, আপনারা অনেকেই শুনছেন যে ইখনাটন যে রাজাটা, সে হচ্ছে একত্ববাদ রাজার উপর বিশ্বাস করছিল। আমাদের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এই মিশরে যায়। হ্যাঁ, মিশরে যাওয়ার পরে কিন্তু এখানে একত্ববাদ যে ধর্মীয় বিশ্বাস, মানে একটা, আমরা হচ্ছে যার উপর বিশ্বাস করবো সে একজন হবে, এই বিশ্বাসটা প্রথম ইখনাটনের যে সময়কাল ছিল, সেই সময়কালে হচ্ছে এটা প্রভাব বিস্তার
ভিতরে বিশ্বাস আনে। এর আগে যে রাজাগুলো ছিল তারা বহু বহু দেব দেবতায় বিশ্বাস করতো এবং এর পরেও রাজারা আছে বহু দেব দেবতায় বিশ্বাস, ঠিক আছে। মাঝখানে শুধুমাত্র ইস্কাটনের যে টাইম ছিল, এই টাইমটাতে সে হচ্ছে এই নতুন যে বিশ্বাসটা সেটা আছে এবং এটাকে বলা হয় অ্যাটন, ঠিক আছে, অ্যাটন যে। আর এই সময় হচ্ছে মিটের পুস্তিকা নামের একটা বই লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন মিশরীয় সভ্যতার প্রথম যে কাজটা করা হয় সেটা হচ্ছে মাস্তাবা নামের একটা জিনিস আবিষ্কার করা হয় এই ইগনাটনের রাজার পরবর্তী যে সময়টা আছে সেই সময়ে। এই সময় লিখন পদ্ধতিরও আবিষ্কার হয় যেটার নাম ছিল হাইরোগ্লিফি, ঠিক আছে। এরপরে যে রাজা ছিল সেই রাজা হচ্ছে কি করলো, মানুষ যখন মরে যায় এই মানুষটাকে মাটির নিচে পুঁতে দিয়ে বা পুড়ায় না দিয়ে একটা পাথরের মধ্যে গর্ত করা হয়। গর্তটা কিছুটা গোল আকৃতির হয়, হ্যাঁ। এই পাথরের ভিতরে মানুষের মৃতদেহটাকে রাখা হয় এবং তার পরবর্তীতে এইটাকে সুন্দর করে সিল করে দেওয়া হয়। এটা অনেকটা ভূগর্ভে মৃতদেহ রাখার মতো ব্যবস্থা এবং এই ব্যবস্থাটার নাম হচ্ছে মাস্তাবা। মনে রাখবেন এই ব্যবস্থাটার নাম হচ্ছে মাস্তাবা। এই মাস্তাবা জিনিসটা হচ্ছে পিরামিডের প্রথম মানে শুরুর যে একটা বলতে পারেন যে শুরুর সময়কাল, মানে মানুষের মাথায় প্রথম আসছে যে আমরা মৃতদেহটাকে এভাবে করে সুন্দর করে একটা ভূগর্ভে একটা সুন্দর করে আগে একটা রুমের মতন করবো, সেই রুমের মধ্যে শুয়াই দিব এবং তারপরে রুমটাকে সিল করে দিব। তাইলে কি হবে, অনেক অনেক বছর ধরে এই মৃতদেহটা এখানে আছে আমরা জানবো, হ্যাঁ আমরা জানবো। আচ্ছা, তারপরে আসলো প্রাক রাজবংশীয় যুগ। প্রাক রাজবংশীয় যুগে নতুন একটা জিনিসের আবিষ্কার হলো যেটার নাম হচ্ছে পিরামিড। সর্বপ্রথম সৃষ্টি হয়েছে 2780 সালে, ঠিক আছে। এবং স্টেপ পিরামিড, এই পিরামিডটার নাম ছিল স্টেপ পিরামিড, ঠিক আছে। এখন এই পিরামিডটা যখন আবিষ্কার হলো তখন মানুষের চিন্তা ভাবনার একটু পরিবর্তন ঘটলো। পরিবর্তনটা কিছুটা এরকম ঘটলো, পিরামিড সম্পর্কে নানান রকম কোশ্চেন আসে আপনাদের, যে পিরামিড তারা কেন আবিষ্কার করছে বা তারা এটার প্রয়োজনীয়তা কি ছিল বা তারা কোন বিশ্বাস থেকে তারা আবিষ্কার করছে, ঠিক আছে। পিরামিড মূলত তারা বিশ্বাস করতো যে মৃত মানুষ আবার জীবিত হয়। তারা এই চিন্তা ভাবনা থেকে পিরামিডের আবিষ্কার করে এবং এই পিরামিডটার ভিতরে তারা মৃত, বিশেষ করে রাজা রাজা রাজার যে বড় বড় সৈন্যরা আছে তারা মরার পরে এই পিরামিডের মধ্যে তারা হচ্ছে তাদেরকে কবর দিত এবং কবরটা কিছুটা এভাবে থাকতো যে পিরামিডের মধ্যে মনে করেন রাজার একটা রুম আছে, ওই রুমের মধ্যে ওই রাজাটা, তার পাশে আবার অনেকগুলো দাস দাসীকেও জিন্দা অবস্থায় মেরে বমি করে পিরামিডের ভিতরে রাখা হয়েছে। এবং রাজাগুলোকে কিভাবে মানে মৃতদেহটা সংরক্ষণ করার যে প্রসেসিং মানে মমিটা সেটা কিরকম ছিল আমি বলি, সেটা হচ্ছে অনেকটা এরকম ছিল যে যখন মানুষটা মরে যেত, মরে যাওয়ার পরে মানুষকে কাটা ছেঁড়া হইতো না, ঠিক আছে। মানুষের মুখ এবং নাক দিয়ে তার দেহের ভিতরের যে জিনিসগুলো আছে, পাকস্থলী, কলিজা, পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি, এগুলা মুখ এবং নাক দিয়ে বের করে আনা হতো, টেনে ভ্যাকিউমের মাধ্যমে বের করে আনা হতো। বের করে আনার পরে সেই মৃতদেহটাকে প্রথমে তারা লবণে কিছুদিন রাখতো। লবণের ভিতরে, লবণ কিন্তু একটা সংরক্ষণ পদ্ধতি, আপনারা অনেকেই দেখছেন আমরা যে লোনা ইলিশ খাই, তাই না, ওটা কি লবণের মাধ্যমে সংরক্ষণ করা হয় না, ঠিক অনেকটা এরকম। তারপরে সেই লবণ থেকে বের করে ওটাকে পরিষ্কার করা হতো এবং বিশেষ কোনো দ্রব্য দিয়ে ওই পুরো মমিটাকে প্রথমে ধোয়া হতো এবং তারপরে ওইটার মধ্যে একটা কাপড় পেঁচানো হতো। কাপড় পেঁচানোর পরে ওই মমিটাকে একটা কফিনের মধ্যে শোয়ানো হতো। আপনারা অনেকে দেখছেন কফিন খুলতে, ওই কফিনের মধ্যে শোয়ানোর পরে কফিনটাকে টোটালি সিল করে দেওয়া হইতো। এই যে সিল যে করা হইতো এটাও কিন্তু একটা সংরক্ষণ পদ্ধতি, মানে যে কোনো জিনিস খুব ভালোভাবে যদি আপনি আটকায় রাখেন, বাতাসের সংস্পর্শ সেখানে না লাগে, তাইলে ব্যাকটেরিয়া কিন্তু লাগবে না। আর ব্যাকটেরিয়া যদি না লাগে একটা জিনিস কিন্তু সহজে নষ্ট হবে না। যেমন অনেক মমি আছে যেগুলো স্টিলের ভিতরে ভালো ছিল কিন্তু স্টিল থেকে যখন খুলে বের করছে তখনই কিন্তু ওটা নষ্ট হওয়া শুরু হয়েছে। এক, দ্বিতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যখন স্টিলকৃত অবস্থায় ওইটার ভিতরে একটা মৃতদেহ, তো তাই না, এটা তো একটা মৃতদেহ, পচনশীল কিন্তু, তাই না। এখন এটাকে কিন্তু
আহ, সংরক্ষণ করার যে কথা চিন্তা, সেটা যখন ওই ভিতরে একটা জিনিসের ভিতরে এরকম আটকা থাকতেছে, হয়তো বা বাইরের ব্যাকটেরিয়া ওটার ভিতর যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু ভিতরে কিন্তু একটা না একটা ব্যাকটেরিয়া হোক গ্যাস হোক উৎপাদন হচ্ছে। এই জন্য অনেক নিয়ন্ত্রিত ডিব্বা খোলার পরে যে সায়েন্টিস্টরা খুলছে, অনেক সময় তারা মারা গেছে। এটাকে বলতেছে অনেক অভিশাপ, ফ্যান ফ্যান, কিন্তু আসলে না, অভিশাপ ঠিক তা কিছু না। মূল কথা হচ্ছে যে ওইটার ভিতরে যে গ্যাসটা ছিল, যে জামটা ছিল, সেটা যখন বাইরে আসছে, তো যারা সংস্পর্শে ছিল, যারা কাছে ছিল, তাদেরকে যার কারণে তাদের হয়তো বা মৃত্যু হয়েছে। এরকম হচ্ছে একটা বিষয়। তো পিরামিডে কিন্তু মোটামুটি আপনাদের এই টাইমে আছে। আচ্ছা, এই টাইমে দেখেন আরেকটা ভাস্কর্যের পরিচয় পাওয়া যায়, সেটার নাম হচ্ছে শিখ এল বেলাস নামে পরিচিত। এই ভাস্কর্যটা কাঠের তৈরি, কাঠের তৈরি এবং একদম রিয়েলিস্টিক ফর্মে তৈরি করা হয়েছে, এবং একদম মানুষ যেরকম সাইজের হয়, যে আকৃতির হয়, এক কথায় মানুষ দেখে একদম মানুষের মতন তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা একটা প্রাণবন্ধ ভাস্কর্য, ঠিক আছে। অনেকে ভাবে যে এটা ফেরাউনের কর্মচারী ছিল এবং তার হাতে একটা লাঠি আছে, এক পা পিছনে করে সে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তার শরীরটা হচ্ছে উপরের দিক খোলা, হ্যাঁ, এবং নিচের দিকে হচ্ছে তার একটা কাপড় জড়ানো আছে অনেকটা। আহ, আহ, কর্মচারীরা বা তাদের কাজ করে যে লোকরা, তারা যে ধরনের পোশাক পরতো সেই ধরনের, কিন্তু ওই সময় এত সুন্দর করে এই কর্মচারীর ভাস্কর্য কেন তৈরি করা হয়েছে এটা কারো জানা নাই। চিত্রকলা, চিত্রকলার মধ্যে পাওয়া যায় কি ওয়াচিং এ ফেমাস হার্ট। এটা হচ্ছে একটা রাজাকে দেখানো হয়, যে রাজাটা হচ্ছে সৈন্যদের তুলনায় অনেক বড় থাকে, এবং সামনে সৈন্যগুলো যুদ্ধরত অবস্থায় থাকে। তো এই চিত্রকলাগুলা দেখার পরে অনেক সময় ইতিহাসে অনেক আগে এরকম একটা ধারণা করা হচ্ছিল যে রাজারা মনে হয় সাইজে অনেক বড় হইতো, কিন্তু পরবর্তীতে বোঝা গেছে যে না, এরকম কোনো কিছু না। চিত্রকলা তো ধরেন একজন শিল্পীকে যখন আবিষ্কার করতে দিত, তখন রাজা যেভাবে বলতো বা যে আবিষ্কার করে, তো সে যেভাবে বলতো যে আপনি এইভাবে ড্রয়িংটা করেন। তো বড় আকার মানেটা হচ্ছিল কিছুটা এরকম, বড় মানে শক্তির প্রতীক। একটা জিনিসকে আমরা বড় দেখি কখন, বা বড় বানাইতে চাই কখন, যখন ওইটাতে ফোকাস দিতে চাই, আছে না। আমরা কিন্তু এখনো যে লিখন পদ্ধতির মধ্যে দেখবেন প্রতিষ্ঠানের নামটা অনেক বড় করে দিই, হ্যাঁ, লোগোটা বড় করে দিই। তো এরকম একটা বিষয়। তো এই জন্য হচ্ছে রাজাদের ছবিতে সবসময় রাজাদেরকে অনেক বড় করে আঁকা হইতো, পাশের সৈন্যরা একটু তুলনামূলক ছোট হইতো, আবার দেখবেন যে সেনাপতিরা আরেকটু বড় হইতো। এই সাইজ গুলো মূলত আসছে এই চিন্তা ভাবনা থেকে, কিন্তু বাস্তবের সাথে এটার কোনো মিল ছিল না, ঠিক আছে। তারপরে পাওয়া গেছে দুইটা রাত, দুইটা রাজহাঁসের ছবি পাওয়া গেছে, দুইটা রাজহাঁস দাঁড়ায় আছে, এবং এই ছবিটাও খুব সুন্দর প্রাণবন্ধ ভাবে আঁকা হয়েছে। এটা ফেসবুক পদ্ধতিতে আঁকা হয়েছে 2530 সালের দিকে এটা মোটামুটি আঁকা হয়েছে। তারপরে আসলো আমাদের মধ্য রাজবংশীয় যুগ। মধ্য রাজবংশীয় যুগে আমরা একটা জিনিস দেখি যেটার খুব বেশি নাম আছে ইতিহাসের খাতায়, সেটা হচ্ছে কি কর্ণাক মন্দির। মনে রাখবেন, এই কর্ণাক মন্দিরটা পড়বেন, আমি ছবি দিয়ে দিচ্ছি, এবং এই চিত্রকলা গুলা সম্পর্কে বলতেছি, সেগুলো পড়বেন, সেগুলো কিন্তু দেখবেন যে কোনটা কোনটা চিত্রকলা আছে। হ্যাঁ, এই চিত্রকলার নামগুলো আসে যে কোন সময়ে বা কোন টাইমে, মিশরীয় সভ্যতার কালে, ঠিক আছে। কর্ণাক মন্দিরটা ছিল 13,000 ফুট দৈর্ঘ্য একটা মন্দির, এবং এই যাবৎকালে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হচ্ছে কর্ণাক মন্দিরটা, ঠিক আছে। এই কর্ণাক মন্দিরটা ইটের সাহায্যে তৈরি করা হয়েছে। এখন ইট কিন্তু তখন সেভাবে আবিষ্কার করা হয়নি পুরায়। হ্যাঁ, তখনকার ইটটা কিভাবে বানানো হতো, ইটের ছোট ছোট ব্লক তৈরি করা হয়েছে, এবং সেগুলা রোদ্রের সাহায্যে শুকানো হতো, শুকায় তারপরে হচ্ছে এটার মাধ্যমে এই কর্ণাক মন্দিরটা যে তৈরি করা হয়েছে সেটা তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন চিত্রকলার মধ্যে আমরা বেশ কিছু চিত্রকলা পাই, বিশেষ করে আমরা আহ রাজবংশের যে চিত্রকলা গুলো সেগুলো পাই, যে তারা কিভাবে হচ্ছে শিকার করতেছে। হ্যাঁ, এই ধরনের নানান ধরনের চিত্রকর্ম পাওয়া যায়, এবং ম্যাক্সিমাম চিত্রকর্ম গুলো দেওয়ালে পাওয়া যায়, বিশেষ করে পিরামিডের ভিতরে নানান রকমের চিত্রকর্ম, এবং দেওয়ালের মধ্যে খোদাই করা অনেক ধরনের লেখা পাওয়া যায়। নবরাজবংশীয় যুগ, নবরাজবংশীয় যুগের সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 1750 থেকে শুরু হয়ে
525 পর্যন্ত এটা সময়কাল, ঠিক আছে? এই সময়ে স্থাপত্যের মধ্যে বিখ্যাত হচ্ছে একটা মন্দির ডিএল বাহারি, ডিএলএল বাহারি, যেটা এটা সময়কাল হচ্ছে 1450 খ্রিস্টপূর্বে, ঠিক আছে? এটা হচ্ছে মোটামুটি বড় করে তৈরি করা হয়, তাই বলে অত বড় না। এটার ভিতরে ছোট বড় প্রায় 200টিরও বেশি ভাস্কর্য পাওয়া যায়। মূলত বিভিন্ন ধরনের রিলিফ ভাস্কর্য পাওয়া যায়, যেটা এই মন্দিরটা ছোট হলেও অনেক বেশি আকর্ষণীয় ছিল, কারণ এই মন্দিরের প্রত্যেকটা ওয়াল হচ্ছে রিলিফ ভাস্কর্য দিয়ে তৈরি করা হয়েছিল, এবং মন্দিরের ভিতরে অনেক 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 পরিমাণে ভাস্কর্য পাওয়া গেছে। ধারণা করা হয় যে এগুলো তারা পূজা করতো নানান সময় নানান ধরনের, বা নানান মানুষ হচ্ছে তাদের দেবতা তৈরি করে করে আনে অনেক সময় এখানে রাখতো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এখানে যে চিত্রকলা আছে সেই চিত্রকলার মধ্যে মিউজিশিয়ান অ্যান্ড ড্যান্সার, এই চিত্রকলাটা পাওয়া যায়। এই ছবিটা খুবই প্রাণবন্ত একটা ছবি ছিল, ঠিক আছে? এছাড়াও এখানে আরো বেশ কিছু চিত্রকলা পাওয়া যায়। এর মধ্যে একটা চিত্রকলা আছে তুতেন খামের চিত্রকলা, যেখানে সে তার বউয়ের সাথে কথা বলতেছে এবং বসে আছে। এটাও রিলিফ ভাস্কর্য, এবং এটার মধ্যে স্টিল খোদাই করে তার মধ্যে এই জিনিসটাকে বসানো হয়েছে, ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে তুতেন খানের মাপ। তুতেন খান হচ্ছে ওনাদের রাজা ছিল, এবং সেই রাজার চেহারা চিন্তা করে তারা হচ্ছে মাস্ক তৈরি করছে। হ্যাঁ, মানে মাস্ক বলতে তার চেহারার আকৃতির একটা হচ্ছে আপনার কি বলে, তার চেহারার আকৃতির মনে করেন একটা হচ্ছে একদম দেখতে সেরকমই, যেরকম মাথা হয় অনেকটা, আমরা এখন কি করছি করছে, তাই না? আবার মুখমন্ডলের শুধু যে ভাস্কর্য গুলো হয় যেগুলো গলা পর্যন্ত থাকে, তো এই ধরনের ভাস্কর্য এই টাইমে বেশ তৈরি করা হয়েছে, বিশেষ করে রাজা রানীদের অনেকগুলা ভাস্কর্য আপনারা এই সময় পাবেন। তার মধ্যে তুতেন খানের মাছ যেটা, সেটা হচ্ছে খুব মানে প্রচলিত বা অনেক বেশি আসে। তারপরে আছে নেফারটিটির যে ভাস্কর্য সেটা সম্পর্কে আছে। এই দুইটা একটু ভালো করে আপনারা পড়বেন। আমি হচ্ছে ইন টোটাল এটা ছবি দিচ্ছি, এর মধ্যে আপনাদের মূল পড়ার জিনিস হচ্ছে বিভিন্ন চিত্রকলা সম্পর্কে পড়বেন, স্থাপত্য কলা সম্পর্কে পড়বেন, এখানে যে মন্দিরগুলোর নাম আছে, এবং তার পাশাপাশি তারা যে পিরামিড তৈরি করছে এই পিরামিড সম্পর্কে পড়বেন। আপনাদের যে পিডিএফ ফাইলটা দিচ্ছি সেখানে দেখবেন যে আলাদা করে মিশরীয় সভ্যতা সম্পর্কে কোশ্চেন আছে সিরিয়ালে। এই মিশরীয় সভ্যতা সম্পর্কে যে কোশ্চেন গুলো আছে সেগুলো পড়ে এগুলা মিলাবেন, দেখবেন যে মিলে গেছে। হ্যাঁ, মোটামুটি এগুলার ভিতর থেকে কোশ্চেন গুলো আছে। আপনারা শুধু ওইটুকুন ফলো করলেই না। আমি বইয়ের ছবি দিচ্ছি, বইয়ের ছবিটা করতে হবে এমন কোনো কথা নাই, বাট দেখবে। আর যারা একটু ভালো করে ডিটেল করতে চাচ্ছেন তারা বইয়ের মধ্যে আমি যে বইটা আপনাদেরকে সাজেস্ট করছি ওই বইটার মধ্যে দেখবেন মিশরীয় সভ্যতা আছে। মিশরীয় সভ্যতার পুরাটা একটানা পড়ে ফেলবেন। হ্যাঁ, একটানা পড়ার মধ্যে যেই জায়গাগুলো দেখবেন কোনো স্থাপত্য কলার নাম আছে বা কোনো চিত্রকলার নাম আছে সেটা মুখস্থ করবেন এবং সেটার ব্যাখ্যাটা মুখস্থ করবেন, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে, কিছু জিজ্ঞাসা করার আছে? কারো কিছু জানার আছে এই বিষয়ে? হ্যালো ম্যাম। জি, আচ্ছা, ওই চিত্রগুলো কি কলম দিয়ে আঁকবো? এমনি কি এই জেল পেন, জেল পেন? যে কোনো জেল পেন আপনার বাসায় আছে, যে কোনো জেল। ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন বলছিলেন যে থিওরির বিষয়ে